ডিয়ার ভিউয়ার্স, ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইন শিখি হাতে কলমে প্রোগ্রামে আপনাদের স্বাগত। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধির আইন সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে আমরা হাতে কলমে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের প্রোগ্রাম। আজকের বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি, এপিসোড 13। তাহলে চলুন দেখা যাক আজকের বিষয়বস্তু। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি এপিসোড 13-এ আপনাদের স্বাগতম। আজকে আমি 3টা সম্পত্তি বন্টনের অঙ্ক করব। আমার ভিডিওটা আজকে একটু বড় হতে পারে, একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন আশা রাখি। প্রথমে আমরা 3টি অঙ্ক কি একটু দেখে নিই। প্রথম যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে একজন সুন্নি মহিলা তাহার স্বামী এবং মাতাকে রাখিয়া মারা গেলেন, তাদের অংশ বন্টন ব্যাখ্যা করুন। দ্বিতীয় যে অঙ্কটা সেটা হচ্ছে একজন সুন্নি মুসলমান তাহার ক বিধবা স্ত্রী, খ মাতা ও গ কন্যাকে রাখিয়া মারা গেলেন, তাদের অংশ বন্টন করো। তৃতীয় যে অঙ্কটা আজকে আমরা করব সেটা হচ্ছে অর্ক নামের একজন হানাফি মুসলমান, তাহার 2 স্ত্রী, মাতা, এক কন্যা ও পুত্রের কন্যা রাখিয়া মারা যায়, তাহার সম্পত্তি হানাফি ও 1961 সালের নীতি অনুসারে বন্টন করো। তাহলে প্রথমেই আমি প্রথম অঙ্ক দিয়ে শুরু করছি আজকের আমার কার্যক্রম বা বিষয়বস্তু। দেখেন, এখানে একজন সুন্নি মহিলা মারা যাবার সময় রেখে গেলেন তার স্বামী এবং মাতা, এই দুজনই। তাহলে দেখা যাচ্ছে তাদের এই সুন্নি মহিলার কোনো সন্তান ছিল না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটি করব দেখা যাক। প্রথমেই আমি স্বামীকে দিচ্ছি, স্বামী পাবে, এটা হানাফি নিয়ম অনুসারে লিখে নিই, হানাফি নিয়ম অনুসারে, যেহেতু বলেছে হানাফি মুসলমান সেজন্য হানাফি মহিলা যেহেতু বলেছে এজন্য এভাবে আমি প্রথমে হানাফি নিয়ম অনুসারেই করছি। তাহলে স্বামী কতটুকু পাচ্ছে? স্বামী পাবে সমান সমান 2/1 অংশ। আপনারা বলতে পারেন যে 2/1 অংশ কেন, সে তো 4/1 অংশ পাওয়ার কথা। কিন্তু যেহেতু কোনো সন্তান নেই এবং কোরআনিক অংশীদার এবং সন্তান যদি না থাকে তাহলে স্বামী কিন্তু 2/1 অংশ পায়। মাতা পাবে সমান সমান 3/1 অংশ। 3/1 অংশ কেন? কারণ যেহেতু সন্তান নেই সেজন্য মা কিন্তু 3/1 অংশ পায়। যদি সন্তান থাকতো তাহলে 6/1 অংশ মা পেত, বাবা যদি থাকতো বাবাও 6/1 অংশ পেত। তাহলে সন্তান না থাকার কারণে 3/1 অংশ পাচ্ছে মাতা। তাহলে আমরা দেখব স্বামী এবং মাতা একত্রে কতটুকু পায়, যেহেতু তারা দুজনে হচ্ছে উত্তরাধিকার। তাহলে স্বামী ও মাতা পায়, স্বামী ও মাতা একত্রে পাবে সমান সমান কত? আমি যোগ করছি 2/1 আর যোগ 3/1 সমান সমান 2/1 যোগ 3/1 সমান সমান লসাগু নিচ্ছি,
2 এবং 3-এর লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, 3 একে 3, আর 3 দুগুণে 6, 2 একে 2 সমান সমান 6/5 অংশ। এই অংশটা স্বামী এবং মাতা পাচ্ছে। তাহলে কিন্তু সম্পত্তি কিন্তু অবশিষ্ট আরও আছে। অবশিষ্ট কতটুকু আছে সেটা আমরা বের করছি। অবশিষ্ট থাকে অবশিষ্ট বের করতে হলে অবশ্যই 1 থেকে বিয়োগ করতে হবে। 1 বিয়োগ 6/5 সমান সমান লসাগু হচ্ছে 6, 6 একে 6 বিয়োগ 6 6 ভাগ করলে 1, 5 একে 5 সমান সমান 6/1 অংশ। এই 6/1 অংশ কে পাচ্ছে? এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু এই প্রশ্নের জন্য। এটা উত্তরাধিকার যারা আছে তাদের কাছে ফিরে যাবে। এটা হচ্ছে রাদের নীতি। রাদের নীতি, রাদের নীতি বলে নিই, রাদের নীতি, নীতি, রাদ হচ্ছে RADD, রাদের নীতি বা ফিরিয়ে দেওয়ার নিয়ম। এটা হচ্ছে রাদের নীতি, ফিরিয়ে দেওয়ার নিয়ম, রাদের নীতি। তাহলে রাদের নীতিতে কি বলে? রাদের নীতি বলে যে যে অংশটা বাকি থাকবে সেটা উত্তরাধিকারীগণের মধ্যে চলে যাবে, যোগ হবে। এখন কথা হচ্ছে কিভাবে যোগ হবে? আনুপাতিক হারে। তবে এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হচ্ছে যদি নিকটতম ও দূরবর্তী আত্মীয় বা অংশীদার থাকে, নিকটতম বা দূরবর্তী আত্মীয় বা অংশীদার যদি থাকে, তাহলে এই অংশটা, এই রাদের অংশ স্বামী কিংবা স্ত্রী কেউ পাবে না। আমি আবার বলছি, যদি দূরবর্তী বা নিকটতম কোনো আত্মীয় বা অংশীদার থাকে, তাহলে এই রাদের অংশটি যেটা অবশিষ্ট থাকলো, এই অংশটা স্বামী কিংবা স্ত্রী কেউ পাবে না। তাহলে আমরা দেখছি এই অঙ্কের মধ্যে দুজনও উত্তরাধিকারী, একজন হচ্ছে স্বামী আর একজন মাতা। যেহেতু মাতা রয়েছে নিকটতম আত্মীয় বা অংশীদার, সেই হিসাবে আমরা বুঝতে পারলাম যে স্বামী পাবে না, কারণ নিকটতম বা দূরবর্তী আত্মীয় বা অংশীদার থাকলে স্বামী বা স্ত্রী পায় না। তাহলে এই 6/1 অংশ পাবে মাতা। তাহলে মাতার অংশটা দাঁড়াচ্ছে কতটুকু? মাতা কিন্তু অলরেডি পেয়েছে, কতটুকু পেয়েছে একটু দেখিনি আমি। মাতা পাচ্ছে 3/1 অংশ। 3/1 অংশের সাথে এই 6/1 অংশ যোগ হবে। অতএব মাতার অংশ হবে, অতএব মাতার অংশ দাঁড়ায় কতটুকু? 3/1 যোগ 6/1 সমান সমান, আমরা যদি লসাগু করি তাহলে 6, 3 দুগুণে 6, 2 যোগ 6 একে 6, 1 সমান সমান 6/3। আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে 1 নিচে 2, 3 দিয়ে কাটাকাটি করেছি, 3 একে 3, 3 দুগুণে 6 সমান সমান 2/1 অংশ। এই 2/1 অংশ কে পাচ্ছে? 2/1 অংশ মাতা পাচ্ছে। তাহলে তাদের অংশটা আমরা লিখছি, কে কতটুকু পাচ্ছে? স্বামী পাবে। তাহলে স্বামী কিন্তু অলরেডি সে 2/1 অংশ আমরা দেখেছিলাম পাচ্ছে, সেটাকে আরেকটু দেখে নিই। দেখেন এই যে স্বামী 2/1 অংশ, আর এখন স্বামী ও মাতা পাচ্ছে, মাতা
2/1 যোগ মাথা পাচ্ছে কিন্তু 2/1 রাদের অংশ যোগ করে আমরা যোগ করছি 2 লসাগু উপরে 1 যোগ 1 সমান সমান 2/2 সমান সমান 1। তাহলে প্রমাণিত, এখানে লিখতে পারবেন প্রমাণিত। আমি লেখার জায়গা নেই বলে আমি লিখছি না, প্রমাণিত প্রমাণিত ওকে, প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করলাম যে সম্পত্তি সঠিকভাবে বন্টন করা হয়েছে। পরবর্তী আমরা যে প্রবলেমটা আছে, যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছি, আমরা সেটার মধ্যে এখন চলে যাচ্ছি। সেখানে বলা আছে একজন সুন্নি মুসলমান তাহার ক বিধবা স্ত্রী, খ মাতা এবং গ কন্যাকে রাখিয়া মারা গেলেন, তাদের অংশ বন্টন করো। তাহলে আমরা এই অংশ বন্টন করতে যেয়ে আমরা দেখলাম যে সুন্নি মুসলমানের স্ত্রী, মাতা, কন্যা এই তিনজনই আছেন জীবিত। তাহলে আমরা তাদের অংশটা প্রথমে আমরা কি করব, হানাফি নিয়ম অনুসারে, যেহেতু সুন্নি মুসলমান বলেছে তাহলে হানাফি নিয়ম অনুসারে আমরা বন্টন করছি। তাহলে বিধবা স্ত্রী, যেটা বিধবা বা স্ত্রী, বিধবা পাবে, বিধবা বলতে তার স্বামী তো মারা গেছেন এই জন্য বিধবা বলেছি, বিধবা পাবে 8/1 অংশ। যেহেতু কন্যা আছে তা নাহলে 4/1 অংশ পেত। মাতা পাচ্ছে, মাতা পাবে, মাতা সমান সমান 6/1 অংশ। যেহেতু কন্যা আছে তা নাহলে 3/1 অংশ পেত। অংশ স্ত্রী কিন্তু এখানে 8/1 অংশ পেয়েছে, তারপরে মাতা পেয়েছে 6/1 অংশ, আর কন্যা পাবে কতটুকু, কন্যা সমান সমান 2/1 অংশ। এখন কথা হচ্ছে কেন 2/1 অংশ কন্যা পাচ্ছে, এই কারণে যে একমাত্র কন্যা বলে 2/1 অংশ। যেহেতু এটা হানাফি নিয়ম, এই জন্য কন্যাকে একমাত্র হলে 2/1 অংশ, আর একাধিক কন্যা হলে 3/2 অংশ দিতাম। তাহলে অংশ আমি প্রত্যেকের মধ্যে ভাগ করে দিলাম। এরা সবাই কোরআনিক অংশীদার, এই কোরআনিক অংশীদার সবাই পেয়েছে সম্পত্তি। এখন আমি দেখি যে বিধবা মাতা এবং কন্যা একত্রে কতটুকু পায়। আমি যোগ করছি, মোট 8/1 যোগ 6/1 যোগ 2/1 সমান সমান, যদি লসাগু করি তাহলে 24 হয়, আপনারা একটু করে দেখবেন। 3 8 24, 3 একে 3 যোগ 4 6 24, 4 একে 4 যোগ 12 2 24, 12 একে 12 সমান সমান, অপর পৃষ্ঠায় চলে যাচ্ছে না, আমি এখানে একটু জায়গা আছে, সমান সমান 24/3 যোগ 4 যোগ 12, তাহলে হয় 3 4 7, 7 আর 12 হচ্ছে 19। 24/19 অংশ। এই অংশটা কে পেয়েছে, এই অংশটা পেয়েছে বিধবা স্ত্রী, মাতা এবং কন্যা। এখন অবশিষ্ট কতটুকু আছে এটা আমরা বের করে নেই। অবশিষ্ট থাকে, অবশিষ্ট এক বিয়োগ 24/19 সমান সমান 24 লসাগু, 24 একে 24 বিয়োগ 19
সমান সমান 24 থেকে 19 চলে গেলে থাকবে 5 অংশ। এটা অবশিষ্ট থাকলো। এই অবশিষ্ট অংশটা কে পাচ্ছে? যেহেতু কোনো অংশীদার নেই এবং আমার সম্পত্তি বাকি আছে, তাহলে এটা হচ্ছে রাদের নীতি বা ফেরত নীতি। আমি আবার বলছি, যেহেতু আমার কোনো ওয়ারিশ বা অংশীদার নেই, সবার মাঝে বন্টন করে দেওয়ার পরে আমি দেখলাম অবশিষ্ট সম্পত্তি আছে, এই সম্পত্তিটা হচ্ছে রাদের নীতি প্রযোজ্য হবে এখানে। আর রাদের নীতি হচ্ছে যদি দূরবর্তী কিংবা নিকটতম আত্মীয় বা অংশীদার থাকে, সেক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রী রাদের বা এই ফেরতের অংশ পায় না। তাই এক্ষেত্রে স্ত্রী আছে বলে বিধবা স্ত্রী সে কিন্তু পাচ্ছে না এই রাদের সম্পত্তি। তাহলে কে পাবে? তাহলে পাবে মাতা, তাহলে পাবে কন্যা। তাহলে মাতা এবং কন্যার মধ্যে এই 24/5 অংশ আমি এখন আনুপাতিক হারে বন্টন করছি। আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। আমি লিখে নিই মাতা ইস্টু কন্যা। কেন লিখবে? এটা আনুপাতিক হারে যেহেতু বন্টন করব, এজন্য তাদের সম্পত্তিটা তারা কতটুকু পায় সেটা আগে লিখতে হবে। মাতা কিন্তু 6/1 অংশ পেয়েছিল, আর কন্যা হচ্ছে 2/1 অংশ পেয়েছিল। তাহলে এখন এই অংশটা, এই যে আনুপাতিক হারে আমি যে বন্টন করব, এখন তাদের অংশটা, ভগ্নাংশটা আমি লিখে নিয়েছি অনুপাত দিয়ে। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। সমহর বলতে এখানে একটা প্রথম ভগ্নাংশের হর দেখছি 6, পরবর্তী ভগ্নাংশের হর দেখছি 2, কিন্তু আমার এই দুটা ভগ্নাংশেরই হরকে 6 করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমি এখানে 6/1 এটা লিখে নিলাম, ইস্টু লিখলাম। এই 2/1কে আমি 2/1 এভাবে লিখব। 2 আমি কিছু একটা 2-এর সাথে কোনো একটা সংখ্যা গুণ করব। কেন গুণ করব? কারণ আমার 6 করতে হবে। তাহলে 2-এর সাথে কত গুণ করলে 6 হবে? 3 গুণ করলে 6 হবে। তাহলে উপরেও আমি 1-এর সাথে 3 গুণ করে ফেলব। তাহলে আর কোনো সমস্যা হবে না। আমার 2/1 যে কথা, 2/1 যে কথা, আর একইভাবে 2 × 3 উপরে 1 × 3 একই কথা। তাহলে আমি এখন যদি এটাকে আরেকটা লাইন করি, এখানে বা দিতে পারেন, এখানে বা দিতে পারেন, বা তাহলে এই 6/1 লিখলাম মাতার ইস্টু কন্যার, কিন্তু 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 6/3। তাহলে মাতা হচ্ছে 6/1 আর কন্যা হচ্ছে 6/3। এই 6/3 আর 2/1 একই জিনিস, শুধুমাত্র আমি 6 হর করেছি, এ কারণে লব 3 হয়ে গেছে। তাহলে আমি এখন যেটা করব, এখন হরকে আমি বাদ দেব, লব ইস্টু লব করে ফেলব। তাহলে বা লিখে লব ইস্টু লব, হর যেহেতু উভয় ক্ষেত্রে হর 6, হর বলতে নিচের অংশটাকে বলে, নিচের অঙ্কটাকে বলে। তাহলে এই 6 আমি লিখব না, আমি হর লিখব। হর হচ্ছে 1, এই যে 1, আর এখানে হর হচ্ছে 3, তাহলে 1:3। এটা হচ্ছে আমার আনুপাতিক হারে আমার চলে আসলো এই অংশটা। তাহলে আবার বা লিখে আমি যদি 1 আমার মোট কত হয় সেটা দেখব অনুপাত যোগ করে। এখন কি করব? অনুপাত যোগ করে, এই বাটা আমি লিখব না, অনুপাত যোগ করে অনুপাত যোগ করে কত পাই? 1+3 = 4। এই 4-এর প্রথম যেটা, এই 1 হচ্ছে কার? মাতার। তাহলে মা কিন্তু পায় 4/1, আর যেহেতু 3 হচ্ছে কন্যার, তাহলে কন্যা পায় 4/3। জিনিসটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আমি আবার বলছি, অনুপাত যোগ করার পরে আমার 4 আসছে। এই 4-এর এই 1 হচ্ছে মাতার আর 3 হচ্ছে কন্যার, এই জন্য 4/1 লিখব মাতা, 4/3 লিখব কন্যা।
তাহলে আমি স্পষ্ট করে পরের পৃষ্ঠায় লিখি, মাতা পায় সমান সমান 4 অনুপাত যোগ করার ফলে যেটা হয়েছে, আর 1 হচ্ছে অংশ, মাতা পায় এত অংশ, আর কন্যা পায় সমান সমান 4 হচ্ছে অনুপাত যোগ করার পর যেটা পেয়েছি, আর অংশটা হচ্ছে তার 3 অংশ। তাহলে আমরা পেয়ে গেছি রাদের অংশটি আমি তাদের সাথে যোগ করে দিলাম। তাহলে এখন দেখব আমি রাদের অংশ এখনো যোগ করিনি, আমি এখন রাদের অংশ যোগ করতে যাচ্ছি। তাহলে আমি এটা আনুপাতিক হারটা বের করেছি, তাদের কার কতটুকু আনুপাতিক হারে কে পায় সমহর বিশিষ্ট করে। এখন আমি যেটা করব যে মাতা রাদের কত অংশ পায়, মাতা রাদের অংশ পায়, মাতা রাদের অংশ পায়, তার অনুপাতটা কত, 4/1, তাই না? তাহলে রাদের কতটুকু অংশ একটু দেখে নেই। রাদের অংশটা কতটুকু ছিল, এইটা হচ্ছে রাদের অংশ, মানে এটা অবশিষ্ট ছিল। এই অবশিষ্ট অংশেরই মাতা পাবে 4/1, কন্যা পাবে 4/3। ওকে, তাহলে মাতা রাদের অংশ পায় 24/5 এর এই 4/1। তাহলে আমরা যদি গুণ করি তাহলে 24 × 4 সমান সমান 96, 9 × 6 96, আর লব হচ্ছে 5 × 5। এই অংশটা কে পাচ্ছে, মাতা পাচ্ছে, রাদের অংশ, রাদের অংশ পাচ্ছে সে। এখন কন্যা রাদের অংশ কতটুকু পায়, আমরা জানি কন্যা 4/3 তার আনুপাতিক হার যেটা। তাহলে কন্যা রাদের অংশ পায়, আচ্ছা মাতার মোট সম্পত্তিটা আমরা যোগ করে দিই এখনই, এটা তো মাতা রাদের অংশ পেয়েছে, আর মাতার অংশ কতটুকু পেয়েছে অংশীদার হিসাবে একটু দেখে নেই। মাতা অংশীদার হিসাবে কতটুকু পেয়েছে, এই যে মাতা কতটুকু পেয়েছে, 6/1 অংশ পেয়েছে। তাহলে আমি দেখলাম যে 6/1 অংশ পাওয়ার পরেও মাতা রাদের অংশ পেয়েছে কতটুকু, মাতা রাদের অংশ পেয়েছে, এই যে মাতা রাদের অংশ পেয়েছে 96/5। তাহলে এই দুইটা আমি যোগ করব, মাতার মোট অংশটা বের করছি, মাতা মোট পায়। মোট পায়, তাহলে 6/1 যোগ 96/5, এখন যেটা বের করলাম। তাহলে এই দুইটা আমরা যোগ করছি, যোগ করলে আমি দেখছি কত আসে, লসাগু হচ্ছে 96, 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করলে 16, 6 96, তাহলে 16 যোগ, তারপরে এখানে 96 আছে, 96কে 96 ভাগ দিলে 1 ভাগফল, 5-এর সাথে গুণ করলে 5/5। তাহলে 96/16 আর 5 যোগ করলে 21 অংশ। এটা কিন্তু মাতা মোট সম্পত্তি পেল, নিজের কোরআনিক অংশীদার হিসাবে পেয়েছে 6/1 এবং রাদের অংশ পেয়েছে 96/5। এই দুইটি অংশ যোগ করে 96/21 অংশ মা মোট পেয়েছে। এখন আমি কন্যার অংশটা, প্রথম রাদের অংশ কতটুকু পাই, আমরা অলরেডি অংশীদার হিসাবে কতটুকু পাই সেটা বের করেছি। এখন আমরা কন্যা রাদের অংশ কতটুকু পাই সেটা বের করব। কন্যা রাদের অংশ পায়, কন্যা রাদের অংশ পায় সমান সমান 24/5, এটা হচ্ছে অবশিষ্ট 24/5 এর
কন্যার অংশটা আমি একটু দেখে নিই, আপনাদেরকে একটু দেখাচ্ছি। কন্যার অংশটা দেখে নিই। কন্যা আনুপাতিক হারের যে বিষয়টা সেটা বের করেছিলাম। তাহলে সেখানে কন্যা কতটুকু পায়? এই যে কন্যা পায় 4/3 অংশ। তাহলে কন্যা রাদের অংশ পাচ্ছে, রাদের অংশ 24/5-এর 4/3, 4/3। তাহলে আমরা যদি গুণ করি তাহলে হর হয় কত দেখি, সমান সমান আমরা একটু দেখে নিই। 24 × 4 সমান সমান 24 × 4 সমান সমান 96 হয়। আপনারা একটু দেখে নেবেন 96। আর 5 × 3, 3×5 15। এই যে 5 × 3, 3×5 15, 96/15 অংশ। এটা হচ্ছে কন্যা রাদের অংশ পেল। কিন্তু কন্যার নিজস্ব একটা অংশ কিন্তু পেয়েছে, নির্দিষ্ট অংশ পেয়েছে। সেটা কত? সেটা হচ্ছে 2/1। আমি একটু আবার দেখিয়ে নিই আপনাদের। কন্যা যে 2/1 অংশ পায়, এই যে কন্যা 2/1 অংশ পেয়েছিল, এই 2/1 অংশর সাথে আমি রাদের অংশটা এখন যোগ করতে চাচ্ছি। কন্যার মোট সম্পত্তি। সমান সমান এই 96/15 এখন যেটা পেয়েছি যোগ তার নির্দিষ্ট অংশ পেয়েছিল 2/1 অংশ। তাহলে লসাগু হচ্ছে 96, 96 × 96, 15 × 15, 96/96 1, 15 × 15 যোগ 2 দিয়ে 96-কে ভাগ করলে 48 হয়, 48 × 48 সমান সমান 96 এখানে জায়গা নেই, লিখতে পারছি না, আমি এই জায়গায় লিখছি 96/15 আর 48 যোগ করলে হয় 63। আপনারা একটু যোগ করে দেখবেন, এত অংশ। এই অংশটা কিন্তু কন্যার মোট অংশ। তাহলে আমরা প্রমাণে যাচ্ছি, আমাদের অঙ্ক প্রায় শেষ, আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণে যেতে হলে আমাদের সম্পত্তি প্রথম যে পেয়েছিল বিধবা, সেই অংশটা আমরা সাথে যোগ করব। রাদের অংশ প্রাপ্তি হয়েছে দুজনের, সেটা যোগ করব। তাহলে আমরা এই বিধবা 8/1 প্রথম যোগ করব। তারপরে মাতা এবং কন্যা এই দুইটার সাথে যে রাদের অংশ যোগ করে যতটুকু হয়েছে সেগুলো যোগ করব। তাহলে আমরা প্রথম বিধবাটা যোগ করি। 8/1 প্রমাণ। 8/1 যোগ, তাহলে মাথা কতটুকু পেয়েছিল নিশ্চয়ই মনে আছে, দেখি একটু তারপর একটা দেখে নেই। এই যে মাতা মোট পায় 96/21। কন্যা কতটুকু পাই একটু আগে যেটা করেছি, কন্যা 96/63। তাহলে আমরা যোগ করছি, যোগ করলে আমরা লসাগু হচ্ছে 96, 8 দিয়ে 96-কে ভাগ করলে 8 × 12 = 96, 12 × 1 = 12 যোগ 96 × 96, 21 × 21 যোগ 96 দিয়ে 96 ভাগ করলে 1, 63 × 63 সমান সমান। তাহলে নিচে হর হচ্ছে 96, লব হচ্ছে 12 যোগ 21 যোগ 63 যোগ করলে 96 হয়। আপনারা একটু যোগ করে দেখবেন, সমান সমান 1। তাহলে প্রমাণিত। আমরা দ্বিতীয় অঙ্কটা করেছি, এখন আমরা তৃতীয় অঙ্কটা করব। তৃতীয় অঙ্কটা একটু দেখে নেই কি দেওয়া আছে তৃতীয় অঙ্কে। অর্ক নামের একজন হানাফি মুসলমান, তাহার 2 স্ত্রী, মাতা, 1 কন্যা
ও পুত্রের কন্যা রাখিয়া মারা যায়, তাহার সম্পত্তি হানাফি ও 1961 সালের নীতি অনুসারে বন্টন করো। তাহলে আমরা দেখছি অর্ক নামের যে হানাফি মুসলমান, তার ছিল 2 স্ত্রী এবং ছিল মাতা এবং ছিল এক কন্যা, এবং মৃত পুত্রের কন্যা তাদেরকে রেখে সে মারা গেছে। এজন্য তাদের অর্ক সাহেবের সম্পত্তি আমরা তাদের মধ্যে বন্টন করছি। প্রথমে আমি তার সম্পত্তি, 2 স্ত্রী, যেহেতু 2 স্ত্রী পাবে, এটা আমি হানাফি নিয়ম অনুসারে প্রথম করছি। 2 স্ত্রী পাবে সমান সমান 8 ভাগের 1 অংশ, দুজন মিলে পাবে। কোরআনিক অংশীদার মাতা পায়, মাতা পাবে সমান সমান 6 ভাগের 1 অংশ। যেহেতু সন্তান আছে এই জন্য 6 ভাগের, নিঃসন্তান হলে 3 ভাগের 1 অংশ পেত। এক কন্যা পায় সমান সমান 2 ভাগের 1 অংশ, যেহেতু একমাত্র কন্যা এই জন্য 2 ভাগের 1 অংশ, তা না হলে 3 ভাগের 2 অংশ পেত। পুত্রের কন্যা, হানাফি নিয়ম অনুসারে একমাত্র কন্যা হলে পুত্রের কন্যা কিন্তু 6 ভাগের 1 অংশ পায়। আমি আবার বলছি, হানাফি নিয়ম অনুসারে একমাত্র কন্যা থাকলে পুত্রের কন্যাও কিন্তু 6 ভাগের 1 অংশ পাবে। তাহলে পুত্রের কন্যা পায়, পুত্রের কন্যা পাবে সমান সমান 6 ভাগের 1 অংশ। তাহলে আমি তাদের সম্পত্তি যোগ করছি, 2 স্ত্রী, মাতা, 1 কন্যা এবং পুত্রের কন্যার মোট সম্পত্তি কত দাঁড়ায়। মোট, পরের পৃষ্ঠে যাচ্ছি, মোট সমান সমান প্রথমকে কত 8 ভাগের 1, 8 ভাগের 1 যোগ এরপরে 6 ভাগের 1, 6 ভাগের 1 যোগ এরপরে 2 ভাগের 1, 2 ভাগের 1 এরপর 6 ভাগের 1 সমান সমান 8, 6, 2, 6 এর লসাগু হচ্ছে 24। আপনারা একটু লসাগু করে দেখবেন, 24 আসে। এরপর ভাগ দিলে 3 8 24, 3 1 3 যোগ 4 6 24, 4 1 4, 12 2 24, 12 1 12, 4 6 24, 4 1 4 সমান সমান হর হচ্ছে 24, লব হচ্ছে 3 যোগ 4 যোগ 12 যোগ 4 সমান সমান 3 আর 4 7, 7 আর 12 হচ্ছে 19, 19 আর 4 হচ্ছে 23 অংশ। সবাইকে বন্টন করে দেখলাম 23 ভাগের 24 অংশ আমি দিয়েছি। আমার তো আর কোনো ওয়ারিশ নেই বা অংশীদার নেই, কিন্তু সম্পত্তি তো রয়ে গেছে। সম্পত্তি কতটুকু থাকলো একটু দেখে নেই। অবশিষ্ট কতটুকু আছে একটু বের করে নিব। সমান সমান 1 বিয়োগ 24 ভাগের 23, 24 ভাগের 23 সমান সমান 24, 24 একে 24 বিয়োগ 23 সমান সমান 24 ভাগের 1 অংশ। এই অংশটা কিন্তু রয়ে গেছে, এটা অবশিষ্ট আছে। এখন এটা কি করা যায়? এটাই হচ্ছে রাদের নীতি, এটাই হচ্ছে রাদের বা ফেরত নীতি। এখন যেতে হবে ফেরত নীতিতে, যেহেতু আমার সম্পত্তি রয়ে গেছে। তাহলে সম্পত্তি রয়ে গেলে কিভাবে আমি বন্টন করব? সম্পত্তি রয়ে গেলে কিভাবে বন্টন করা হবে সেটা হচ্ছে, যদি নিকটাত্মীয় বা অংশীদার থাকে, নিকটতম বা দূরবর্তী আত্মীয় থাকে বা অংশীদার থাকে, তাহলে স্বামী বা স্ত্রী পাবে না। ওই নিকটতম বা দূরবর্তী যারা আত্মীয় বা অংশীদার আছে তাদের মধ্যে এটা আনুপাতিক হারে বন্টন করে দিতে হবে এই অবশিষ্ট সম্পত্তিটা। আমি আবার বলছি,
অবশিষ্ট সম্পত্তি যদি থাকে তাহলে দেখবেন যে সেখানে কোনো আত্মীয় আছে কি না, অংশীদার আছে কি না, সেই আত্মীয় নিকটতম হোক বা দূরবর্তী হোক। আবার অংশীদার যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রী পায় না। যদি তারা না থাকে, অংশীদার দূরবর্তী হোক, আত্মীয় দূরবর্তী হোক, নিকটতম হোক, বা অংশীদার যদি না থাকে তাহলে স্বামী এবং স্ত্রী উভয় পাবে। এবং স্বামী যদি না থাকে, শুধু স্ত্রী আছে, স্ত্রী পাবে। স্ত্রী যদি না থাকে, শুধু স্বামী আছে, শুধু স্বামী পাবে। কোন ক্ষেত্রে? যখন কোনো নিকটতম বা দূরবর্তী কোনো আত্মীয় নেই, অংশীদারও নেই। তাহলে এই রাদের নীতিতে আমরা অংশটা এখন বন্টন করছি। কার মধ্যে দেব? যেহেতু এই অংশটা কিন্তু পাচ্ছে না স্ত্রী, কিন্তু দুই স্ত্রী এখানে তার আছে, দুই স্ত্রী কেউই পাচ্ছে না। পাবে মাতা, পাবে কন্যা, পাবে পুত্রের কন্যা। আমি আবার বলছি, পাবে মাতা, পাবে কন্যা, পাবে পুত্রের কন্যা। এই তিনজন হচ্ছে অংশীদার এবং আত্মীয়। তাহলে আমি সেখানে তাদের অংশটাকে প্রথম আনুপাতিক ভগ্নাংশ তৈরি করব। তাহলে পরের পৃষ্ঠে যাচ্ছি। মাতা ইস্টু কন্যা ইস্টু পুত্রের কন্যা। এটা কিন্তু একটু ছোট দেখা যায়, বাট এটা একটু বড় করে দিতে হবে। মাতা কন্যা পুত্রের কন্যা, এটা ইস্টু করে দিলাম, অনুপাত করে দিয়েছি। বা মাতার কত অংশ? মাতার হচ্ছে 6/1 একটু মনে করে দেখবেন, তা নইলে একটু ব্যাকে যেয়ে দেখবেন যে 6/1 আছে। ইস্টু কন্যা কিন্তু একমাত্র কন্যা বলে 2/1 পেয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এবং পুত্রের কন্যা পেয়েছিল, একমাত্র কন্যা ছিল বলে পুত্রের কন্যা 6/1 পেয়েছে। তাহলে আমরা এই তিনটি ভগ্নাংশকে এখন সমহর বিশিষ্ট করব। তাহলে কত হর করব? 6 করব। 6 হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। তাহলে আমার প্রথম তো 6/1 আছেই, 6 হর আছে। দ্বিতীয় ভগ্নাংশের হরকে 6 করব। 6 করতে হলে আমার 2-এর সাথে কিন্তু 3 গুণ করতে হবে। তাহলে একইভাবে আমি লবের সাথেও 3 গুণ করে দিব, যাতে কোনো সমস্যা না হয়, ভগ্নাংশটি কোনো হ্রাস বা বৃদ্ধি না হয়। এরপর ইস্টু লিখে এখানে 6/1, 6 কিন্তু হর অলরেডি আছে। তাহলে এখন আমরা দেখছি এই গুণ যেটা আছে, এই পূরণ চিহ্নটা আমরা বাদ দিয়ে দিব, সরাসরি গুণ করে ফেলব। তাহলে দাঁড়ায় 6/1 ইস্টু 3 2 6, 3 1 3, 6/3 ইস্টু 6/1। এখন আমাদের তিনটা ভগ্নাংশের সমহর বিশিষ্ট তিনটা ভগ্নাংশকে আমি সমহর করেছি। এই সমহর করার কারণে আমি হরকে না ধরে লবকে ইস্টু দিয়ে যদি সাজাই, তার মানে লবকে আমি আনুপাতিক হারে লব সাজাবো, তাহলে কি দাঁড়ায়? বা 1:3:1, 1:3:1, 1:3:1 অনুপাতের যোগফল করছি। অনুপাতের যোগফল, এই অনুপাতের যোগফল করব। অনুপাতের যোগফল করলে কি দাঁড়ায়? অনুপাতের যোগফল করলে 1+3 3+1 সমান 3 আর 1 4, 4 আর 1 5, তাহলে 5 দাঁড়াচ্ছে। তাহলে 5 দাঁড়ালে এই 1 কার? এটা হচ্ছে মাতার। তাহলে মা পাবে 5/1। যোগফল করার পরে সেটা হবে মোট সম্পত্তি, এর থেকে 1 অংশ যাবে মায়ের, এই জন্য বলা হবে 5/1 পাচ্ছে মাতা। তারপরে এই 3টা কার? এটা হচ্ছে কন্যার, তাহলে 5/3 পাবে কন্যা। এবং এই 1টা কার? এটা হচ্ছে পুত্রের কন্যা, তাহলে 5/1 অংশ পাবে পুত্রের কন্যা। আমরা এটা সাজিয়ে লিখি। মাতা পাবে
মাতা পাবে সমান সমান 5/1 কন্যা পাবে সমান সমান 5/3 পুত্রের কন্যা পাবে সমান সমান 5/1 তাহলে এখন আমরা রাদের অংশ কতটুকু পায় সেটা আমরা দেখব। রাদের যে অবশিষ্ট এর 5/1 মাতা পাবে, অবশিষ্ট এর 5/3 কন্যা পাবে, অবশিষ্ট এর 5/1 পুত্রের কন্যা পাবে। এখন সেই অংশে আমি চলে যাচ্ছি। মাতা রাদের অংশ পাবে, মাতা রাদের অংশ পাবে তার মানে রাত বলতে অবশিষ্ট ততটুকু অংশের 5/1 এটা হচ্ছে রাদের অংশ পায়। কিভাবে? প্রথম আমি দেখব যে অবশিষ্ট কতটুকু আছে, আপনাদের একটু মেমোরিতে নিয়ে আসছি। অবশিষ্ট কতটুকু ছিল, এই যে অবশিষ্ট হচ্ছে 24/1 অবশিষ্ট। এই অবশিষ্ট এর মাতা রাদের অংশ পাচ্ছে অবশিষ্ট কত? 24/1 এর মাতার অংশ কতটুকু? 5/1। এখন আমি এটা যদি গুণ করি তাহলে 24 × 5 হর আর উপরে 1, তাহলে সমান সমান 24 × 5 কত হয়? 120 আর উপরে 1। এটা হচ্ছে মাতা অংশ। আচ্ছা, এরপরে কে পাচ্ছে? মাতার পরে কন্যা পাচ্ছে। তাহলে এখন আমি মাতার মোট সম্পত্তিটা এখনই করে নেই। মাতার মোট সম্পত্তি, মাতার মোট সম্পত্তি মাতার মোট সম্পত্তি হচ্ছে, মাতা কিন্তু পেয়েছিল অংশীদার হিসেবে 6/1 যোগ, এখন সে রাদের অংশ কতটুকু পেয়েছে? এখন পেয়েছে 120/1, এই যে 120/1। তাহলে আমি এই দুইটাকে যোগ করছি মাতার মোট সম্পত্তি বের করার জন্য। তাহলে এখন দেখছি 120 হচ্ছে লসাগু, 6 দিয়ে 120কে ভাগ করলে 20, 6 20 120 যোগ 120 1 ভাগফল 1 1 1 সমান সমান 120/, কত? 20 আর 1 21 অংশ। এটা কে পাচ্ছে? মাতার মোট সম্পত্তি। এখন আমি বের করব কন্যার রাদের অংশ, তারপর কন্যার মোট সম্পত্তি। তাহলে কন্যার রাদের অংশ, কন্যার রাদের অংশ কতটুকু? অবশিষ্ট কতটুকু আছে? অবশিষ্ট কিন্তু 24/1 অংশ। এর আনুপাতিক হারে কতটুকু পেয়েছিল সেটা আমাদের মনে আছে নিশ্চয়ই, 5/3 অংশ। তাহলে আমরা কি করব? হর হর লব লব গুণ করে আমরা দেখলাম নিচে 24 × 5 120 আর উপরে 3 একে 3 অংশ। এটা কিন্তু কন্যা রাদের অংশ পেয়েছে। আর কন্যা কিন্তু অংশীদার হিসাবে যে অংশটা পেয়েছে, আমি এই দুটা যোগ করে কন্যার মোট সম্পত্তি বের করছি। তাহলে কন্যার মোট সম্পত্তি সমান সমান, কন্যার মোট সম্পত্তি বের করতে হলে কন্যা কিন্তু অংশীদার হিসেবে পেয়েছে 2/1, একমাত্র কন্যা বলে পেয়েছিল, যোগ এখন পেয়েছে রাদের অংশ পেয়েছে 120/3 অংশ, সমান সমান
লসাগু বের করলে হয় 120, 2 দিয়ে 120কে ভাগ করলে হয় 60, 60 যোগ 120 দিয়ে ভাগ করলে 1, 3 একে 3 সমান সমান, আমি এই জায়গায় সমান সমান চলে আসছি, সমান সমান 120 ভাগের 63। এটা হচ্ছে কন্যার মোট অংশ, 120 ভাগের 63। এখন কে বাকি থাকলো? এখন বাকি থাকছে পুত্রের কন্যা। এখন দেখি পুত্রের কন্যা রাদের অংশ কতটুকু পায়। পুত্রের কন্যা রাদের অংশ পাবে, রাদের অংশ পাবে সমান সমান, অবশিষ্ট ছিল 24 ভাগের 1, এর সেখানে আছে 5 ভাগের 1 আনুপাতিক হারে যেটা বের করেছিলাম, সমান সমান 24 ইন্টু 5, তাহলে 120 লসাগু এবং উপরে 1 একে 1, তাহলে 120 ভাগের 1 অংশ পুত্রের কন্যা রাদের অংশ পায়। তাহলে পুত্রের কন্যার মোট সম্পত্তি কতটুকু বের করি। যেহেতু পুত্রের কন্যা অংশীদার হিসাবে একটা অংশ পেয়েছিল, সেটা হচ্ছে 6 ভাগের 1 অংশ পেয়েছিল, তাহলে পুত্রের কন্যার মোট সম্পত্তি, পুত্রের কন্যার মোট সম্পত্তি সমান সমান, আমি পরের পৃষ্ঠায় সমান সমান করছি, এখানে জায়গা নেবে না। তাহলে আমরা জানি যে 6 ভাগের 1 অংশ অংশীদার হিসেবে পেয়েছিল, আর এখন 120 ভাগের 1 অংশ রাদের অংশ, মোট যোগ করছি, সমান সমান 6 ভাগের 1 অংশ যোগ 120 ভাগের 1 অংশ সমান সমান 6 এবং 120-এর লসাগু হচ্ছে 120, 6 দিয়ে 120কে ভাগ করলে ভাগফল দাঁড়ায় 20, যোগ 120 দিয়ে ভাগ করলে 120কে 1, 1 একে 1 সমান সমান 120 ভাগের 20 আর 1 21 অংশ। এটা হচ্ছে পুত্রের কন্যার মোট অংশের পরিমাণ। এখন আমরা প্রমাণে যাই। প্রমাণে দেখব, আমি কিন্তু সবার সম্পত্তি বন্টন করেছি, অংশীদারদের দিয়েছি, তারপর রাদের অংশ ছিল, রাদের অংশ যারা পায় তাদের রাদের অংশ যোগ করে দিয়েছি, অংশের সাথে তাদের কোরআনিক অংশীদার হিসেবে যতটুকু পায় তার সাথে রাদের অংশ যোগ করে আমরা পেয়েছি। এখন আমি প্রমাণে যাই, দেখি আমাদের প্রমাণ ঠিক আছে কিনা। প্রমাণ, প্রথমে 8 ভাগের 1 অংশ, এটা হচ্ছে 2 স্ত্রী, যেহেতু তারা কোনো অংশই রাদের পায়নি, তারা কোরআনিক অংশীদার হিসাবে তারা 8 ভাগের 1 অংশ পেয়েছিল। এরপরে পেয়েছিল মাতা পেয়েছিল 120 ভাগের 21, মাতা পেয়েছিল 120 ভাগের 21। এরপরে পেয়েছিল কন্যা, কন্যা পেয়েছিল 120 ভাগের 63। এরপরে পেয়েছিল পুত্রের কন্যা 120 ভাগের 21। তাহলে আমি এই ভগ্নাংশটা এখন যোগ করছি। যোগ করতে হলে প্রথম আমার লসাগু বের করতে হবে, 8, 120, 120 এবং 120। তাহলে এই লসাগু হচ্ছে 120 সমান সমান 120। তাহলে আমি যদি 8 দিয়ে 120কে ভাগ করি, তাহলে 8, 15, 120, 15 একে 15 যোগ, আবার 120 দিয়ে 120কে ভাগ করি, 1 হয়, 21 একে 21 যোগ 21, আবার 120 দিয়ে 120কে ভাগ করলে ভাগফল 1, 63 একে 63 যোগ 120কে
120 দিয়ে ভাগ করলে 1, 21 একে 21 যোগ 21 সমান সমান 120 হর লব হচ্ছে 15 যোগ 21 যোগ 63 যোগ 21 সব যোগ করলে 120 হয়। আমি যোগ করে দেখেছি, আপনারা যোগ করে মিলিয়ে নেবেন। সমান সমান 1 প্রমাণিত। তাহলে প্রমাণিত হয়েছে সম্পত্তি সঠিকভাবে বন্টন করা হয়েছে। এরপর আমি 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে সম্পত্তি বন্টন করছি। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে মাতা পাবে, আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। মাতা পাবে সমান সমান 6/1 অংশ, কোরআনিক অংশীদার হিসেবে 6/1 অংশ। 2 স্ত্রী পাবে সমান সমান 8/1 অংশ। 1 কন্যা পাবে সমান সমান 1 কন্যা, কিন্তু এখানে যেহেতু 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে কন্যা, পুত্র, পুত্রের কন্যা, কন্যার কন্যা তারা কিন্তু অবশিষ্ট ভোগী। এই কারণে আমি লিখলাম অবশিষ্ট ভোগী। পুত্রের কন্যা সমান সমান অবশিষ্ট ভোগী। এখন আমি দেখব অবশিষ্ট কতটুকু থাকে। মাতা 2 স্ত্রী কে দেওয়ার পরে, তাহলে মাতা ও 2 স্ত্রী একত্রে পাবে। মাতা ও 2 স্ত্রী একত্রে পায় সমান সমান, পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। 6/1 মাতা, স্ত্রী 8, মাতা 6/1 স্ত্রী 8/1 সমান সমান 6 এবং 8-এর লসাগু হচ্ছে 24। 4 6 24, 4 একে 4, 3 8 24, 3 একে 3 সমান সমান 24/7 অংশ। এখন দেখব অবশিষ্ট কতটুকু থাকে, সেটা অবশিষ্ট ভোগীদের মধ্যে বন্টন করে দেব। অবশিষ্ট রইল সমান সমান 1 বিয়োগ 24/7, এই 24/7কে বিয়োগ করব সমান সমান লসাগু হচ্ছে 24, 24 একে 24 বিয়োগ 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 7 একে 7 সমান সমান 24 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে দাঁড়ায় 17 অংশ। এটা হচ্ছে অবশিষ্ট অংশ। এই অবশিষ্ট অংশ পুত্র এবং পুত্রের কন্যার মধ্যে আনুপাতিক হারে বন্টন করতে হবে। তাহলে এই 24/17 অংশ আনুপাতিক হারে বন্টন করতে হলে আমরা জানি পুত্র ইস্টু কন্যা ইকুয়াল টু 2:1। পুত্র ইস্টু কন্যা সমান সমান 2:1, 2:1। এখন আমি ভাগের নিয়মে করছি। 1
কন্যা, এক কন্যা, যেহেতু তার একমাত্র কন্যা, তাহলে এক কন্যা সমান সমান 1 ইন্টু 1 সমান সমান 1 ভাগ। কন্যার সংখ্যা দিয়ে 1 গুণ করতে হয়, পুত্রের সংখ্যা দিয়ে 2 গুণ করতে হয়, যেহেতু অনুপাত হচ্ছে 2:1, 2:1। এইভাবে ভাগের নিয়মে করলে সবচেয়ে ভালো, সুবিধা বেশি। এক পুত্রের কন্যা, পুত্রের কন্যা, এখানে এই কন্যা কিন্তু আসলে বাবার প্রতিনিধিত্ব করছে, পুত্রের প্রতিনিধিত্ব করছে, এই পুত্রের প্রতিনিধিত্ব করছে। তার মানে পুত্র যতটুকু পেত জীবিত থাকলে কন্যা ততটুকুই পাবে। তাহলে পুত্র কিন্তু 2:1, সংখ্যা দিয়ে 2 গুণ করলাম, পুত্রের সংখ্যা 1 জন, 2 দিয়ে গুণ করেছি, এখানে 2 ভাগ। তাহলে পুত্রের কন্যা কিন্তু 2 ভাগ পাচ্ছে, যেহেতু পুত্রের কন্যা। কন্যার কন্যা হলে 1 ভাগ পেত। তাহলে আমি মোট কত ভাগ? 3 আর 2 আর 1 3 সমান সমান 3 ভাগ। 3 ভাগের মধ্যে কন্যা কতটুকু পাচ্ছে? কন্যা, এক কন্যা পাচ্ছে সমান সমান এই 3 ভাগের এই 1 ভাগ। এত অংশ লিখব এখন আমি, এবং পুত্রের কন্যা 3 ভাগের 2 ভাগ, এই 2 ভাগ পুত্রের কন্যা। তাহলে লিখছি পুত্রের কন্যা সমান সমান 3 ভাগের 2 অংশ লিখব এখন। তাহলে আমি সম্পত্তি দেখলাম যে এরা এতটুকু অংশ পায়, কিন্তু কিসের থেকে পায়? অবশিষ্ট অংশের 3 ভাগের 1, অবশিষ্ট অংশের 3 ভাগের 2। তাহলে আমি অবশিষ্ট অংশের থেকে তাদেরটা আমি দেখছি কতটুকু পায়। তাহলে কন্যা পায়, এক কন্যা অবশিষ্ট সম্পত্তির পাবে, অবশিষ্ট সম্পত্তির পাবে সমান সমান 24 ভাগের 17। 24 ভাগের 17 কিন্তু আমাদের অবশিষ্ট ছিল, এই যে দেখেন 24 ভাগের 17। এই অবশিষ্ট অংশের এর কত? এই যে 3 ভাগের 1 অংশ, অবশিষ্ট এর 3 ভাগের 1 অংশ। তাহলে আমি 24 ইন্টু 3 সমান সমান 72, নিচে হর হয়, এবং 17কে 17 অংশ, এইটা কন্যা পাচ্ছে, এক কন্যা। এখন আমি পুত্রের কন্যা দেখি কতটুকু পায়। পুত্রের কন্যা অবশিষ্ট অংশ পাবে, পুত্রের কন্যা পুত্রের কন্যা সম্পত্তির অংশ পাবে, অবশিষ্ট সম্পত্তি যেটা। তাহলে কতটুকু পাচ্ছে? 24 ভাগের 17 এর 3 ভাগের 2, যেহেতু তারা অবশিষ্ট ভোগী, অবশিষ্ট অংশের তারা অংশটা পাচ্ছে। তাহলে আমি এখন গুণ করছি 24 ইন্টু 3 দিয়ে 72, এবং 17 ইন্টু 2, 17 দ্বিগুণে 34 অংশ। তাদের অংশ কিন্তু কোরআনিক অংশটা কিন্তু পায় না, তারা কিন্তু অবশিষ্ট অংশ পায়, অবশিষ্ট ভোগী বলে তাদেরকে। তাহলে আমরা দেখলাম যে পুত্রের কন্যা 72 ভাগের 34, কন্যা 72 ভাগের 17, এবং প্রথমেই যে ছিল সেখানে আমি 2টা যোগ করেছি। সে পুরা সম্পত্তি আমি এখন দেখব। তাহলে আমরা আগে কাদেরকে দিয়েছি একটু দেখে নেই। 2 মাতা এবং 2 স্ত্রী, এই 2টা যোগ করে বাকি কন্যা এবং পুত্রের কন্যা সব সম্পত্তি যোগ করে দেখছি আমাদের 1 হয় কিনা। যদি 1 হয় তাহলে বন্টন সঠিক হয়েছে, যদি 1 না হয় তাহলে বন্টন সঠিকভাবে হয়নি। তাহলে সমস্ত সম্পত্তি যাদেরকে দিয়েছি সব যোগ করছি। মাতা পাচ্ছে 6 ভাগের 1 এবং 2 স্ত্রী পাচ্ছে 8 ভাগের 1। এটা আগে যোগ করে নেই।
মোট প্রমাণ, আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণ 6/1 যোগ 8/1 যোগ 72/17, এটা পাচ্ছে কিন্তু কন্যা, যোগ পুত্রের কন্যা 72/34। তাহলে আমি সব যোগ করে পাচ্ছি 6/1 কে পেয়েছিল, 6/1 পেয়েছিল মাতা, এবং 8/1 পেয়েছিল স্ত্রী, 2 স্ত্রী, 72/17 কন্যা, এবং 72/34 পুত্রের কন্যা। তাহলে যোগ করে আমি দেখলাম যে এখানে লসাগু হচ্ছে 72 সমান সমান 72 লসাগু। ভাগ করলে 6 দিয়ে 72কে যদি ভাগ করি তাহলে দাঁড়ায় 6 12 72, 12, 12কে 12, যোগ 8 দিয়ে যদি 72কে ভাগ করি 8 9 72, 9কে 9, যোগ 72 দিয়ে 72কে ভাগ করলে 1, 17কে 17, যোগ 72কে 72 দিয়ে ভাগ করলে 1, 34কে 34, সমান সমান হর হচ্ছে 72, নিচে হর আর উপরে হচ্ছে লব 12 যোগ 9 যোগ 17 যোগ 34, এই কয়েকটা যোগ করলে যোগফল 72 হয়। আপনারা একটু যোগ করে দেখবেন, 72 হয়, আমিও দেখেছি। সমান সমান 1, প্রমাণিত। তাহলে আমাদের সম্পত্তি সঠিকভাবে বন্টন করা হয়েছে, এই অংশে আমরা বুঝতে পেরেছি প্রমাণিত হওয়ার মাধ্যমে। তাহলে ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। সামনে হয়তোবা আরও কিছু নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম আরও ভিডিও আমি তৈরি করি আপনাদের সামনে হাজির করতে পারি। ধন্যবাদ সবাইকে।